আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প স্বপ্নপূরণ আবাসন। গল্পটি তাহলে শুরু করি। মিনতি মিত্র আবাসনের ছাদে দাঁড়িয়ে অশ্রু সজল চোখ নিয়ে আকাশের দিকে তাকালেন। মনে মনে বললেন, দেখতে পাচ্ছ দিলীপ, তোমার মেয়ে আমাদের হৃদয়ের টুকরো আদরের মিথিলা আজ তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছে। তুমি চিন্তা করতে মেয়েটার কি হবে, তোমার অবর্তমানে ও কিভাবে লড়াই করবে। তুমি সর্বদা তোমার মেয়েকে মানুষের কষ্ট বুঝতে অনুভব করতে শিখিয়েছ। তোমার শিক্ষা আজ সার্থক। আমাদের মিথিলা পেরেছে অসহায় মানুষের কষ্ট ভাগ করে নিতে। তুমি সর্বদা ওকে আশীর্বাদ করো। মিনতি দেবীর কাঁধে একটা হাতের স্পর্শে উনি চোখ নামিয়ে ঘাড় ঘোরাতেই মেয়ে মিথিলাকে দেখতে পেলেন। না, কিছু মুহূর্ত এমন জীবনে আসে যখন নীরবতাই ভালো লাগে কোনো কথা বলার থেকে। মিথিলা মিত্র মিনতি বুটিক্স এর মালিক। তার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। মিথিলার বাবা দিলীপবাবু তার মেয়েকে সব সময় বলতেন, নিজের পায়ে তোকে দাঁড়াতেই হবে, নিজের পরিচয় তৈরি করতেই হবে রে মা। আর আমার বহুদিনের ইচ্ছে এই গরিব অসহায় মানুষগুলোর জন্যে কিছু একটা করার। তুই আমার এই স্বপ্ন পূরণ করিস। মিথিলা বাবাকে কথা দিয়েছিল, নিশ্চয়ই করব, তোমাকে পাশে নিয়েই করব। কিন্তু বাবাকে পাশে নিয়ে মিথিলার দিলীপবাবুর স্বপ্ন পূরণ করার ইচ্ছা পূরণ সম্ভব হয়নি, কারণ আগেই দিলীপবাবু মারা যান। মিথিলা মিত্র আজ একটা আবাসনের উদ্বোধন করবেন, যে আবাসনটা তিনি বানিয়েছেন ওই এলাকার ফুটপাতে থাকা অসহায় মানুষদের জন্য। মোট 20টি ছোট এক কামরার ফ্ল্যাট আছে এখানে। আজ থেকে যতটা সম্ভব সঠিক মানুষদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হবে। আবাসনের ফিতে কাটলেন মিনতি মিত্র। আবাসনের নাম দেওয়া হয়েছে স্বপ্নপূরণ। আবাসনের ফ্ল্যাটের জন্য প্রায় 150 জনের আবেদন এসেছে। মিনতি মিত্র ও মিথিলা মিত্রর সঙ্গে আছে মিথিলার সেক্রেটারি অদ্রিজা। অদ্রিজাই সমস্ত নাম ও আবেদনকারীদের অবস্থা সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছে। 12 জনের পর 13 নম্বরে এসে তার নাম শুনেই চমকে ওঠে মিনতি মিত্র। কাগজে লেখা নামটা হাতে নেয় মিথিলা। এক মুহূর্তের মধ্যেই 10 বছর আগের অধ্যায়গুলো তার স্মৃতিপটে ভেসে ওঠে। কাগজে লেখা নামগুলো হলো অনির্বাণ বসু ও অমরেশ বসু। অনির্বাণ বসু সেই প্রেমিক যে মিথিলার হাত ধরে বলেছিল, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু চরম বিপদের দিনে এই অনির্বাণই মিথিলাকে পৃথিবীর মধ্যে একা করে ছেড়ে চলে গিয়েছিল। এবার আসি অমরেশ বসুর কথায়। এই অমরেশ বসুর বাড়িতে ভাড়া থাকতেন দিলীপ মিত্র, তার স্ত্রী মিনতি দেবী ও তাদের মেয়ে মিথিলা। অমরেশ বসুর বাবার আমল থেকেই ভাড়ার ছিল দিলীপবাবুরা। অমরেশবাবুর বাবা খুব ভালো লোক ছিলেন। মাত্র 1200 টাকা ভাড়ায় তার বাড়ির একতলাতে ভাড়া থাকতে দিয়েছিলেন। দিলীপবাবু হাওড়াতে একটি কারখানাতে কাজ করতেন। কষ্টের সংসারে একমাত্র আশা তাদের মেয়ে মিথিলা। মিথিলাকে স্কুলে ভর্তি করেন দিলীপবাবু। মিথিলা পড়াশোনায় ভীষণ ভালো ছিল। ওদিকে অমরেশবাবুর বাবা মারা যাওয়ার পরই অমরেশবাবু আসল রূপ প্রকাশ পায়। ভাড়া বাড়ানোর জন্য চাপ দিতে থাকে দিলীপবাবুকে। মিথিলা যখন ক্লাস 10-এ উঠল তখন দিলীপবাবু ভাড়া দেন 2200 টাকা। ছোট থেকেই মিথিলা ও অমরেশবাবুর ছেলে অনির্বাণ বন্ধুর মতো মিশত। খুব ভাব দুজনের। অমরেশবাবুর স্ত্রী মিথিলাকে খুব ভালোবাসতেন। মাধ্যমিকের পর মিথিলা ও অনির্বাণের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। সকলের চোখ এড়িয়ে দুটি মন মশগুল হয়ে থাকত স্বপ্ন জগতে। তবে মিথিলা মাঝে মাঝে আশঙ্কা প্রকাশ করে বলতো, অনির্বাণ, তোমার বাবা জানতে পারলে আমাদের এই সম্পর্ক মেনে নেবেন না। অনির্বাণ মৃদু হেসে মিথিলাকে জড়িয়ে নিয়ে বলতো, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না মিলি। আমি ঠিক বাবাকে রাজি করাবো। মিথিলা অনির্বাণের বুকে মাথা রেখে চোখ বুঝত। বড্ড বিশ্বাস করে মিথিলা ওর অনিকে।
আর করবে নাই বা কেন? সেই ছোট্টবেলার বন্ধুত্ব আজ প্রেমের রূপ নিয়েছে যে। কিন্তু অন্যদিকে বাবাকে নিয়ে চিন্তা বাড়ছে। সংসারের অর্থনৈতিক চাপ দিলীপবাবুকে অসুস্থতার দরজায় দাঁড় করাচ্ছে। রোজ রাতে ঘুমানোর সময় দিলীপবাবুর দমকা কাশি এক দুশ্চিন্তার মধ্যে ফেলেছে মিথিলাদের। মিনতি দেবী বারবার ডাক্তারের কথা বললেও দিলীপবাবু শুনতেন না, বরং হাসতে হাসতে বলতেন, কী যে বলো মিনতি, রেজাল্ট বেরোলে মিথিলার অ্যাডমিশনের জন্য টাকা লাগবে, ভালো কলেজে পড়বে আমাদের মেয়ে, নিজের পায়ে দাঁড়াতে হবে যে মিলিকে। 85% পেয়ে পাশ করে মিথিলা। আনন্দে আবেগে জড়িয়ে ধরেন দিলীপবাবু মেয়েকে। অনির্বাণ কলেজে বিকম সেকেন্ড ইয়ারে উঠল। মায়াবী সন্ধ্যার আলো আঁধারিতে মিথিলার ঠোঁট ছুঁয়ে অভিনন্দন জানায় অনির্বাণ। কেঁপে ওঠে মিথিলার প্রস্ফুটিত যৌবন। কাঁপা গলায় বলে উঠি, অনি, আমার পাশে থেকো সব সময়। সব সময় আছি ও থাকব, জানাই অনির্বাণ। মিথিলা অনির্বাণের ভালোবাসার সাথে সাথে মিথিলার পড়াশোনা এগিয়ে চলে। হঠাৎই একদিন 103 জ্বরের সাথে প্রচণ্ড কাশি শুরু হয় দিলীপবাবুর। মিথিলা জোর করে ডাক্তার আনে। ডাক্তার হাসপাতালের কথা বললেও মেয়ের রেজাল্ট না বেরোলে হাসপাতালে যাবেন না দিলীপবাবু, জানান। 86% পেয়ে পাশ করে মিথিলা। আনন্দে কাঁদতে থাকেন দিলীপবাবু। সে রাতে ভয়ানক জ্বর এলে দিলীপবাবুকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি। ডাক্তার জানিয়েছিলেন দিলীপবাবুর দুটো লাংসই ক্ষয়ের পথে চলে গিয়েছিল। দিলীপবাবু জ্বরের ঘোরে শুধু একটা কথাই বলেছেন, মিথিলা, তোকে যে দাঁড়াতে হবেই, আমি চললাম রে মা। অঝরে কাঁদছে মিনতি দেবী ও মিথিলা। দিলীপবাবুর মৃত্যুতে অর্থনৈতিক অভাবের ছায়া নেমে এসেছে। এর মধ্যেই অমরেশবাবু জানিয়ে গেলেন, এই মাসের ভাড়াটা বাকি আছে বৌদি। মিনতি দেবী হাত জোর করে জানায়, 2 মাস একটু সময় দিন প্লিজ। মিথিলার বাবার কারখানা থেকে যে টাকা দিয়েছে মেয়েটার কলেজের ভর্তির জন্য রেখেছি। সামনের মাস থেকে মিথিলা টিউশনি শুরু করবে, আমি কথা দিচ্ছি। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, মেয়েকে পড়াশোনা করানোর শখ কিসের? আজ রাতের মধ্যেই ভাড়ার টাকা না পেলে আগামীকাল সকালে এই ঘর খালি করে দেবেন, চিৎকার করে বলে চলে যান অমরেশবাবু। মিথিলা অনির্বাণের ঘরে ছুটে যায়, কিন্তু ঢুকতে গিয়ে থমকে যায় সে। দেখে একটি সুন্দরী মেয়ের হাত ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে অনির্বাণ। মিথিলাকে পরিচয় করিয়ে দেয় অনির্বাণের মা। এই রিনা, এই দেখ, এই হলো মিথিলা, খুব ভালো মেয়ে মিথিলা। আর মিথিলা, এই হচ্ছে রিনি, আমার হবু পুত্রবধূ। জানিস, ওর বাবা কাকুর খুব ভালো বন্ধু। অনির্বাণের মাধ্যমিকের সময় থেকেই ওদের প্রেম। মিথিলা বাক্যহীন শূন্য দৃষ্টি নিয়ে তার শেষ আশ্রয়ের দিকে তাকায়। মিথিলার কানে তখন বাজছে, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না মিলি। তবে আজ এই কথাটা কেমন যেন ব্যঙ্গের সুরে বেজে উঠে মিলির কানে। না, এরপরে আর কিছু বলার থাকে না কারোর। বিশ্বাসের সবটুকু দিয়ে যাকে আঁকড়ে ধরেছিল মিথিলা, সেই মানুষটাই যখন মিথিলার বিশ্বাসকে নিয়ে খেলে গেছে, তখন নিজের আত্মসম্মানকে রক্ষার লড়াই তার সামনে একমাত্র পথ। নিজের ঘরে ফিরে এসে সারা রাত কেঁদে নিজেকে হালকা করে সে। ভোর রাতে একটু ঘুমিয়ে পড়েছিল দুজনে। অমরেশবাবুর চিৎকারে ঘুম ভেঙে যায়। দরজা খুলেই তারা দেখে 2-3 জন ষণ্ডা লোক নিয়ে অমরেশ ও অনির্বাণ দাঁড়িয়ে। এই মুহূর্তের মধ্যেই আমার ঘর ফাঁকা চাই। মিথিলা কাতর অনুরোধ জানায়, একটু সময় দিন, আমরা ভাড়া দিয়ে দেব। কোথায় যাব আমরা? মাফ করবেন, আমরা আর ঘর ভাড়া দেব না। এক্ষুনি ফাঁকা না করে দিলে জোর করে বের করে দিতে বাধ্য হব, গম্ভীর গলায় বলে ওঠে অনির্বাণ। রক্তশূন্য চোখে মিথিলা তাকায় অনির্বাণের দিকে, তারপর বলে, ঘণ্টাখানেক সময় দিন, সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। বেশ, তাই করো, বলে চলে যায় অমরেশবাবুরা। মিনতি দেবী বলেন, কেন যাবি মিলি? আমরা পুলিশের কাছে যাব। তুমি বোধহয় ভুলে যাচ্ছ মা, এই এলাকার নেতা অমরেশবাবুর বন্ধু, সুতরাং পুলিশ কি করবে? ম্লান হেসে বলে মিথিলা। শূন্য ঘর ফেলে জিনিসপত্র নিয়ে রাস্তায় নামে।
পথের সন্ধানে মিনতী দেবী ও মিথিলা, কখনো গাছের তলায় তো কখনো রাস্তার ধারে, এইভাবে একটু বিশ্রাম ও পথ চলা। ক্লান্ত অবসন্ন শরীর দুটো সন্ধ্যের দিকে একটা মন্দিরের সামনে এসে দাঁড়ায়। মিথিলা দেখে মন্দিরের সামনে ভিখারিদের খিচুড়ি ভোগ দিচ্ছে প্রধান পুরোহিত। রাস্তায় ভিখারিদের সাথে ওরাও বসে এবং ভোগ খায়। শ্রীকৃষ্ণর মন্দির কালো কোষ্ঠী পাথরের মূর্তির দিকে তাকিয়ে মিনতী দেবী কেঁদে ফেলেন। হাত জোর করে বলেন, হে নারায়ণ, আমাদের রক্ষা করো। মন্দির দ্বার বন্ধ করে সবাই চলে গেলে ওরাও শুয়ে পড়ে। তবুও কিছু মানুষ তো সঙ্গে আছে। পরের দিন মন্দির খুলতে এসে পুরোহিতের চোখ পড়ে মিথিলাদের ওপর। অবাক হয়ে ভাবেন, এনারা এখানে শুয়ে আছে, কিন্তু দেখে তো এদের ভিখিরি মনে হচ্ছে না। ডেকে তোলেন ওদের। তোমরা কারা? তোমাদের মুখ বলছে তোমরা ভালো ঘরের মানুষ। সব খুলে বলেন মিনতী দেবী পুরোহিত রত্নেশ্বর পাঠককে। আমায় ক্ষমা করো মা, বয়স হয়েছে, তাই গতকাল সন্ধ্যায় তোমাদের বুঝতে পারিনি। তোমরা আমার বাড়ি চলো, কাছেই আমার বাড়ি। আশ্রয় পেলেন মিনতী ও মিথিলা রত্নেশ্বর পাঠকের বাড়ির একতলায়। একটি ঘরে গড়ে উঠল মা মেয়ের দুঃখের সংসার। কিন্তু ভাড়ার যে শূন্য প্রায়। রত্নেশ্বরবাবু মিনতী দেবীকে জিজ্ঞেস করলেন, মন্দিরে ভোগ রান্নায় তার কোনো অসুবিধা আছে কি? কারণ গত সপ্তাহেই রান্নার ঠাকুর মারা গেছে। সেই থেকেই নারায়ণের ভোগ রান্নার কাজে নিযুক্ত হলেন মিনতী দেবী। সকাল সকাল ঘরের কাজ করে স্নান সেরে মন্দিরে যান মিনতী দেবী। সঙ্গে পান মন্দিরের ভোগ প্রসাদ ও মাস মাইনে। কিন্তু মিনতী দেবীর চিন্তা যে মিথিলাকে নিয়ে। কলেজ ভর্তির কাজ অসমাপ্ত রয়ে গেছে। অন্যদিকে মিথিলা বাবার মৃত্যু ও অনির্বাণের নির্মম ভালোবাসার আঘাতে জর্জরিত হয়ে রয়েছে মনে মনে। মিনতী দেবী অনির্বাণের কথা জানেন না, কিন্তু এটা বোঝেন যে বাবার মৃত্যু মেয়েকে শোকাহত করেছে। একদিন শর্মিলা সিং বলে একজন মহিলা ভক্তের সাথে আলাপ হয় মিনতী দেবীর। উনি ভোগের রান্নার প্রশংসা করেন। কথায় কথায় সব শোনেন ওদের কথা। শর্মিলা জানান যে তার একটা এনজিও আছে, তাই মিথিলা যা পড়তে চাইবে তার সংস্থা সাহায্য করবে। মিথিলার স্বাধীনভাবে কিছু করার ইচ্ছে ও আঁকার হাত অসাধারণ। এছাড়াও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল। একথা শুনে শর্মিলা বলেন যে এই কোর্সের অনেক টাকা, তাদের সংস্থা সাহায্য করলেও হবে না। তবে একটা রাস্তা আছে। মিনতী দেবী মন্দিরের কাজের সাথে সাথে এনজিওর সাহায্যে সেলাই মেশিন নিয়ে ঘরে বসে নানা রকম সেলাইয়ের কাজ শুরু করেন। শুরু হয় এক নতুন সংগ্রাম। মিথিলাকে যে প্রতিষ্ঠিত করতেই হবে। দিন রাত এক করে কাজ করে চলেন মিনতী দেবী। সংস্থার সাহায্য ও মায়ের পরিশ্রমের উপার্জনে মিথিলা ফ্যাশন ডিজাইনিং শিখতে থাকে। অদম্য জেদ ও কঠোর পরিশ্রমে মিথিলা একজন নামকরা ফ্যাশন ডিজাইনার হয়। ধীরে ধীরে নিজের ডিজাইন দিয়ে তৈরি হতে থাকে এক নামী সংস্থার কাপড়। নারায়ণের কৃপায় মিনতী দেবীর পরিশ্রম আশার আলো দেখতে পাচ্ছে। মিথিলা এবার স্বাধীন ব্যবসার কথা ভাবে। নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে আজ তৈরি হয়েছে মায়ের নামে মিনতী বুটিক্স। ক্রমশ উন্নতির শিখরে এগিয়ে যায় মিথিলা। অদ্রিজার ডাকে স্মৃতির ঘর থেকে ফিরে আসে মিথিলা। অদ্রিজা জানায় এই অনির্বাণ ও অমরেশ বসুর অবস্থা খুবই খারাপ। এদের একসময় প্রচুর টাকা ছিল, কিন্তু তাদের ভোগবিলাসে আজ তারা কপর্দক শূন্য। অমরেশবাবুর স্ত্রী মারা গেছেন। তাদের বাড়ি বিক্রি হয়েছে দেনার কারণে। অসুস্থ বাবাকে নিয়ে এই বাড়ির পিছনের রাস্তাতে পড়ে থাকে অনির্বাণ। তাই আপনি যদি একটু দেখেন। মিথিলা ও মিনতী দেবীর সামনে দাঁড়িয়ে অনির্বাণ বসু, সাথে অহংকারী অমানবিক বাবা। একটু আশ্রয়ের প্রার্থনায় মিথিলার মিত্রর সামনে হাত জোর করে দাঁড়িয়ে অনির্বাণ বসু ও অমরেশ বসু। মানুষ অন্যায়কারীকে ক্ষমা করলেও প্রকৃতির বিচারালয়ে অন্যায় অপরাধের বিরুদ্ধে ক্ষমা শব্দটাই অবলুপ্ত। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রীপর্ণা পাল, পাঠে জয়তী। ধন্যবাদ।